এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম। আজ মুক্ত আবহের আমরা শিক্ষাঙ্গনে উপস্থিত হয়েছি। প্রতি সপ্তাহের মতো আজও আমরা আপনাদের সামনে বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু উত্তর, কিছু আলোচনা নিয়ে আজ আমরা হাজির হয়েছি। আমরা আজকে জানি আজ একটা বিশেষ দিন, আন্তর্জাতিক নারী দিবস। আজকে আন্তর্জাতিক নারী দিবস। আমরা জানি এই দিনটি অত্যন্ত গর্বের সঙ্গে সারা বিশ্বে পালিত হচ্ছে। তো মহিলাদের মর্যাদা, তাদের সম্মান রক্ষার্থে এবং তাদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে স্বাধিকার রক্ষার লড়াইয়ে আমরা এই দিনটি সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে। এবং আজকে বিভিন্ন দেশে আমরা স্মরণ করব সেই সমস্ত মহীয়সী রমণীকে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যারা প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, সেই সমস্ত মহীয়সী রমণীকে। এছাড়া আমাদের আরও যদি আমরা অতীতে যাই, সুলতান আলী জিয়া, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তাদের মতো বীরাঙ্গনাদের আমরা শ্রদ্ধা জানাই, আমাদের কাছে নমস্য। আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কের ভূমিকায় যারা ছিলেন, মার্গারেট থ্যাচার, বেনজির ভুট্টো, এবং আমাদের দেশের ইন্দিরা গান্ধী, বাংলাদেশের শেখ হাসিনা ওয়াজেদ, এভাবে বিভিন্ন দেশে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করেছে মহিলারা। আমাদের প্রতিভা পাতিল ছিলেন রাষ্ট্রপতি। তো আমরা আরও বেশি স্মরণ করছি মাদার টেরিজা, সুদূর ইটালি থেকে যিনি এসেছিলেন আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষকে আপন করে নিয়েছিলেন, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এখানে, সমাজসেবা, শান্তি। এবং আরেকজনকে আমরা স্মরণ করি যিনি ভগিনী নিবেদিতা, তিনি ছিলেন ভাবশিষ্য স্বামী বিবেকানন্দের, এবং তিনিও আমাদের দেশে এসে আমাদের দেশকে আপন করে নিয়েছিলেন। এমনই এক রমণী এবং দেশের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। তাদের আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। বিভিন্ন বিপ্লবী লেখিকা কামিনী রায়, যিনি প্রথম গ্র্যাজুয়েট আমাদের বাংলার, এবং সরোজিনী নাইডু, স্বাধীন ভারতের প্রথম রাজ্যপাল, উত্তরপ্রদেশের রাজ্যপাল হয়েছিলেন, বিশিষ্ট কবি, শিক্ষাব্রতী, তাকে স্মরণ করি। এইভাবে আমরা অনেক মহীয়সী রমণীকে স্মরণ করি। আমরা লতা মঙ্গেশকর, আশা ভোসলের মতো বিশিষ্ট গায়িকাদের স্মরণ করি। আমরা বিভিন্ন ক্ষেত্রে যাদের আমরা চলচ্চিত্র জগতের অনেক আমাদের নায়ক নায়িকা রয়েছেন, তাদের আমরা স্মরণ করি। তো আজকে আমরা এই বিশেষ দিনে আমরা আপনাদের সামনে পেয়েছি আমাদের একজন গ্রামীণ চিকিৎসক এবং অত্যন্ত পরিচিত মুখ, বর্ধমানের একজন বিশিষ্ট সমাজসেবিকা, বাচিক শিল্পী। তাকে আমরা পেয়েছি শেখ নুরুন্নিসা, মলিদি নামেই যিনি পরিচিতি যার বেশি, সেই আমরা মলিদিকে আজ পেয়েছি আমাদের স্টুডিওতে। এবং স্কুল শিক্ষার্থীদের ক্ষেত্রে যে বিভিন্ন স্কুল শিক্ষার্থীরা যে চিকিৎসকের সম্মুখীন হন, বিশেষ করে গ্রামীণ এলাকায়, আমরা সেভাবে এখনও পরিকাঠামো গড়ে ওঠেনি আমাদের পশ্চিমবাংলায়। বিশেষ করে গ্রামের ক্ষেত্রে এখনও অনেক ছাত্রী বিভিন্ন দিক দিয়ে অবহেলার শিকার। তারা সঠিক চিকিৎসা পায় না, বয়স সন্ধিক্ষণে তাদের কাছে উপদেশ দেওয়ার মতো যে কেউ থাকে না। তাদের বিভিন্ন ধরনের চিকিৎসা, মেয়েদের বিভিন্ন ধরনের চিকিৎসা অনেক কিছু তারা বলতে পারে না।
হ্যাঁ, তো সেই জন্য মানে বুক ফাটে তো মুখ ফোটে না, সেই অবস্থা। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রামীণ চিকিৎসকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বর্ধমানের অত্যন্ত পরিচিত একজন চিকিৎসক, গ্রামীণ চিকিৎসক, এবং তাঁরা বিশেষ করে মেয়েদের স্কুল ছাত্রীদের, কলেজ ছাত্রীদের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের চিকিৎসার ক্ষেত্রে গ্রামীণ এলাকায় তার অবদান যথেষ্ট। তিনি বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ান। সেই মলিদিকে আমরা পেয়েছি আজকে। তো তাকে প্রথমে আমরা জানতে চাইব, তিনি এই যে আপনি চিকিৎসা করছেন বিভিন্ন ধরনের গ্রামের মধ্যে থেকে, তাদের মনস্তত্ত্ব বুঝে চিকিৎসা করা, গ্রামীণ মেয়েদের, বিশেষ করে গ্রামীণ এলাকায় তাদের চিকিৎসা করা খুব কঠিন। কারণ শহুরে মেয়েরা বলতে পারে, সুন্দর করে গুছিয়ে বলতে পারে, গ্রামের মেয়েরা সেভাবে বলতে পারে না। অনেক তাদের ভেতরে ব্যথা থাকে, কিন্তু ঠিকমতো উপস্থাপন করতে পারেন না। তো সেই আপনি কতদিন ধরে এই চিকিৎসার জগতে আপনি রয়েছেন? নমস্কার, প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবী, মানব দরদী সৈয়দ মুশারফ আজমদার প্রতি, যিনি এইরকম একটা দিনে আমাদেরকে এইরকম একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। তো আপনার প্রশ্ন ছিল যে আমি কিভাবে গ্রামের মেয়েদের, গ্রামের মেয়েরা তো আসে, ছেলে মেয়ে সবই আসে। তো আমি যেহেতু একটা মেয়ে, সেহেতু মেয়ে পেশেন্টকে আমি বেশি পাই। তো মেয়েদের এমনি জ্বর টর তো থাকেই, সামান্য লুজ মোশন এগুলো নিয়ে আসেই, পরন্তু যেটা নিয়ে আসে বেশি সেটা হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই সমস্যাটা খুব বেশি হয় একদম। তো ওরা কি করে, গ্রামের মেয়েরা হাইজিন মেনটেনটা খুব একটা থাকে না ওদের, ওরা হাইজিন সম্বন্ধে খুব একটা জানেও না। যদিও স্কুল কলেজে পড়ে, তাদের সঙ্গে আমি কথা বলে যেটুকু বুঝি হয়তো, কিন্তু তবু সেই ইয়েটা মানে একটা পরিবেশের সঙ্গে, তো সেই পরিবেশে থাকতে তো অভ্যস্ত হয়ে যায়। তো মাকে দেখে শেখে, মাসিকে দেখে শিখছে, সেইটা থেকে ওদেরকে বের করে আনার জন্য কিছুটা ওকে বোঝায় যে 4 ঘন্টা অন্তর কী করে স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করতে হয়, সেগুলো বসে বোঝায়। তো এত সময় নিয়ে ওদেরকে আমাকে বলতে হয়, একদম সময় তো লাগেই, পরন্তু ঘরে আমাকে ঘরে, হ্যাঁ একদম, মানে আমাকে ডাক্তার ভাবে না ওরা, হ্যাঁ তো বন্ধু হিসেবে ভেবে, মায়ের সঙ্গে এলে মাকে বের করে দেয়, এইরকম ব্যাপার। তো এটা আপনার বিরাট একটা প্রাপ্তি, আপনি প্ল্যাটফর্মটা তৈরি করতে পেরেছেন। হ্যাঁ, সেটা পেরেছি আপনাদের যাকে। তো ইউটিআই সমস্যা নিয়ে তো আসেই। তো আর একটা যেটা, সেটা হচ্ছে ইদানিং মেয়েদেরকে খুব বেশি হচ্ছে, সেটা হচ্ছে আপনার পিসিওডি বা পিসিওএস। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার মানে এত বেশি পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পলিসিস্টিক ওভারি ডিজিজ। তো এটা কি হয়, আমাদের ওভারির চারপাশে ছোট 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 ফোঁসকার মতো পড়ে যায়। তো এটা ওরা তো গুরুত্ব দেয় না, যার ফলে পিরিয়ডসটা হয় খুব বেশি হবে, কিংবা আটকে যাবে, কিংবা 2 মাস হবে না, এই সিমটমগুলো থাকে। তো গ্রামে এগুলো গুরুত্ব দেয় না। তো যখন আমার কাছে এসে প্রবলেমগুলো বলে, আমি বলি একটা, তখন উই অলওয়েজ রেফার দেম টু এ গভর্নমেন্ট হসপিটাল অর রেপুটেড গাইনোকোলজিস্ট অর এন্ডোক্রাইনোলজিস্ট। কিন্তু যখন দেখে যে না গভর্নমেন্ট হসপিটালে গেলে লম্বা লাইন, এটা তখন বলে যে দিদি আমি তো হসপিটালে যেতে পারবো না, ওটা লম্বা লাইন, সারাদিন স্কুলটা অফ যাবে আমার। আর গাইনোকোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্ট ওরা বোঝেই না যে এটা একটা গ্রন্থি রোগ বিষয়ক সমস্যা, সেটার ওপরেই বোঝেই না যে যাকে। তো গাইনোকোলজিস্ট, তখন আমি বলি ঠিক আছে তুমি একটা ইউএসজি করে নিয়ে এসো। ইউএসজিতে যখন দেখা যায় যে না পলিসিস্টিক ওভারি রয়েছে, তখন ওকে বলি বাবু এটা একটা অবশ্যই একটা গাইনোকোলজিস্টের পরামর্শ নাও তুমি। 60 থেকে 70% মেয়েদের আমি দেখছি এটা এখন চলছে। তো ওদেরকে তখন পাঠিয়ে দিই, প্রাথমিক চিকিৎসা সামান্য একটু করিয়ে ওদের পাঠিয়ে দিলাম। তো সেখানে কী হয়, আমি যদি না পাঠাই পরবর্তী ক্ষেত্রে ওদের কিন্তু বাচ্চাদের সমস্যা হয়। ওদেরকে বোঝাই যখন, এইটা যখন বুঝিয়ে দিই তখন ওরা আর থাকে না, যায় আমার কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনে, প্রত্যেকে নিজের ভবিষ্যৎটা বোঝে, ভবিষ্যৎটা বোঝার পরে ও যায়। তো সেখানে চিকিৎসা করে। আসলে কি হয় বলুন তো, পরবর্তী ক্ষেত্রে এটা ওভালিউশন বা যে এগটা সেটা নিঃসরণ হতে দেয় না, যার ফলে বাচ্চা হতে খুব সমস্যা হয়। ওদেরকে যখন বোঝায় ও ঠিকঠাক করে না দিয়ে চিকিৎসা করাতে হবে। তো এই প্রাথমিক চিকিৎসাটা আমরা দিতে পারি। হ্যাঁ, তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে তো ইনফর্মাল হেলথ প্রোভাইডার আখ্যা দিয়েছেন এবং বলেছেন, আমাদের আখ্যা দিয়েছেন, এটাই আমাদের কাছে যথেষ্ট। কিন্তু আর একটু ভাবলে আমার মনে হয় ভালো হতো এই আর কি। আপনাদের এখানে মহিলা যারা বয়স্ক বিবাহিতা, হ্যাঁ, তাদের যাতায়াত কীরকম?
হ্যাঁ তাদের যাতায়াত তো আছেই, আচ্ছা। হ্যাঁ সেগুলো তো আছেই, সেগুলো তো নর্মালি চলেই। হ্যাঁ যেমন ধরুন বিশেষ আপনার কি কি সমস্যা মেনোপেজের যে মহিলাগুলো সেগুলো তো মুড সুইং করে, যেগুলো মুড সুইং করে ওরা বুঝতে পারে না এরকম হচ্ছে কেন। আমি তো বুঝতে পারি সাইকোলজিটা। অনেকে নিজের বয়সই বোঝে না, হ্যাঁ অনেকে নিজের বয়স জানে না। বয়স কত বোঝে না। বয়স একজনা আমাদের পাড়ার বলছিলেন যে এক বয়স্ক মহিলা, জানেন আপনার বয়স কত? বলছেন আমার বয়স কত হবে, 60-65 হবে। হ্যাঁ, দিয়ে আমি একটু হাসলাম। ওর ছেলে পাশে ছিল, বলছে আমার 66 বছর, তোমার 60-65 বছর বয়স। হ্যাঁ, একদম ঠিক কথা নিজের বলে, বয়স জানে না না, 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 জানে না। এরকম। তো অনেকে ওই ব্যাপারে, এটা শিক্ষার দীক্ষার অভাব একটু, হ্যাঁ ওই ব্যাপারে ওরা সচেতন নয়। আমিও এইভাবে যে তোমার বড় ছেলে বয়স কত, ওর নিজের বয়সটা বলতে পারছে না, বড় ছেলে বয়স হিসেব করে আমি বয়স বের করতে হয়। হ্যাঁ, বের করতে হয় এরকম। হ্যাঁ, একজন আমাদের এখানে এক ভদ্রলোক, হ্যাঁ আমাদের একজন খুব মানে কর্মী মানুষ, হ্যাঁ খুব দক্ষ কর্মী একজন, তো এখানে ছিলেন। তো তার বয়স তিনি বলতে পারছেন না, অনেক বয়স হয়েছে বুঝতে পারছি, ওকে আমি ছোটো থেকে দেখছি একই রকম একদম। তাই আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনার বয়স কত? তো তিনি বলছেন যে আমি তো বাবু আমার 115। আমি 115, তো কী করে হয়? তখন আমার মাথায় কী করে ও লেখাপড়া জানেন না। হ্যাঁ, প্রচুর সময়সেবী একজন মানুষ, কিন্তু লেখাপড়াটা শেখেননি সেভাবে। তো বলছি তো কী করে আমার মাথায় ক্লিক করলো, ওনাকে কী বলে? আমি বর্ধমানে থাকেন, হ্যাঁ বর্ধমানে জন্ম, আমি এখানেই বড় হয়েছি, এখানে সব কিছু কাজ করতাম। তো আগে ঘোড়া গাড়ি চালাতাম, হ্যাঁ তা এখন আমার অনেক আগের ব্যাপার, রাজাদের আমলে। তখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি কার্জন গেট হতে দেখেছেন? আমার মনে ক্লিক করলো যে এইভাবে ওকে কোনো নিদর্শন একটা স্থাপত্য দেখে বলতে হবে। তখন বলছে হ্যাঁ বাবা আমি কার্জন গেট আমার সামনে হয়েছে। আমি কীরকম? আমি তখন ঘোড়া গাড়ি চালাতাম, হ্যাঁ এই ওই দিক দিয়ে বিসি রোড দিয়ে যাচ্ছি, হ্যাঁ এখন যেটা বিসি রোড বলে, যাওয়ার সময় হট করে আমাকে সিপাহীরা, আগে তো সিপাহী বলতো পুলিশ, হ্যাঁ সিপাহীগুলো এই নাম আমাকে দাঁড় করো। হ্যাঁ কেন ওইদিকে যাবি না? দেখিস না গর্ত করছে, নাও খুঁজছে, গেট হবে, ফটক হবে। ফটক হবে কী হবে, কী হবে, কী হবে? আরে ফটক হবে, এখানে ইয়ে আসবে, বড় আসবে, সাহেব আসবে, বড় সাহেব। ওকে বুঝাচ্ছে, বলছে ও তাই বুঝি, বলছে এটা ইংরেজ সাহেব আসবে, ওই জন্য মহারাজা মানে করছে এরকম। বলছে তো সেটা আমি বুঝলাম নিশ্চয়ই লর্ড কার্জন আসবে, ওই জন্য ইয়ে খুঁজছিল। পুরো সত্যি কথা বলছে, ওরা সরল মানুষ, লেখাপড়া না জানতে পারে, কিন্তু মনে কোনো জটিলতা নেই। তো সেই ক্ষেত্রে আমি এইভাবে বয়স বের করি ওকে। তারপর এরকম অনেক উদাহরণ দিয়ে বলি যে এটা দেখেছেন, একে দেখেছেন। তো ওকে বললাম, কারণ ওকে নেতাজি গান্ধীজি বললে বুঝবে না, ওদের সম্বন্ধে ও জানে না। ওকে যদি রবীন্দ্রনাথকে দেখেছেন, নেতাজিকে দেখেছেন, ওদের থেকেও বড় বয়সে, মানে নেতাজি নজরুল এদের থেকেও বয়সে বড়, কিন্তু ওই ব্যাপারে ও সচেতন নয়। হ্যাঁ, হয়তো কাউকে শুনেছে, কিন্তু কে কত সালে কখন এসেছিল বর্ধমানে, ওরা নেতাজি টাউন হলে এসেছিল, নজরুল টাউন হলে এসেছিল, হ্যাঁ গান্ধী টাউন হলে এসেছিলেন, নেহরু টাউন হলে এসেছিলেন। তো এরা আমরা যারা সচেতন তারা ইতিহাস দেখে আমরা জানি, কিন্তু ও তো জানতে পারবে না। হ্যাঁ, কারণ ওই ব্যাপারে ওর কারবার নয় ওটা। হ্যাঁ, ও করে কমবে একজন কর্মী মানুষ, হ্যাঁ ওর কোনো দোষ নেই। এইভাবে মানুষকে বের করতে হয় কাজে। হ্যাঁ, আপনাদের এই বয়স্ক মানুষদের নিয়ে একটু সমস্যা হয়। এই ক্ষেত্রে তো আমাদের এক মহিলা, আমার মানে জামাইবাবু, আমার বড়দির স্বামী, হ্যাঁ তার চাচি এক, হ্যাঁ মানে বোঝা যাচ্ছে বয়স্ক মানুষ। তখনই ওনার বয়স প্রায় 70-র কাছাকাছি হবে। দিয়ে আমি হাসপাতালে নিয়ে গেছি, ওনার অসুবিধা হচ্ছে, দাঁতের প্রবলেম, হ্যাঁ চোখের প্রবলেম। দিয়ে এখানে বর্ধমানে এসছেন, তখন দিদির নতুন নতুন বিয়ে হয়েছে। দিয়ে তখন আমাকে বললো যে এবার যা না দেখিয়ে নিয়ে আয়। দিয়ে হাসপাতালে গেছি, তখন বলছেন, ওকে বয়স জিজ্ঞেস করছেন, তখন বলছে আমার বয়স 35। হ্যাঁ, আমি বলছি মুশকিলের ব্যাপার, আপনার ভাইপোর বয়সই তো 40 হতে চললো, হ্যাঁ 38-40, তো আপনার করে 35 হয়। কত 35 বুঝতে পারছে না কতই। হ্যাঁ, লেখাপড়া সচেতন নয়, হ্যাঁ মানে হ্যাঁ ওদের নিজেদের আত্মীয় নয়, কিন্তু ওর দিকে মানুষ করেছে গ্রামের মানুষ, সেহেতু সম্মানটা এখানে এসে পাওয়া যায়, দিই আমরা। আবার আমি যদি একটু হেসে বলি স্যার সমস্যা নাই, কিন্তু পাশে যিনি নিয়ে এসেছেন তিনি যদি একটু হাসেন, এই আমার অত বয়স নয়, হ্যাঁ এরকম বলবো। হ্যাঁ প্রেস্টিজ লেগে যায়। তো যাই হোক, এটা খুব। আর গ্রামাঞ্চলে মানে তাহলে কি কি ধরনের রোগ আসে মোটামুটি আপনাদের এখানে রুগী আসে? ওই তো মেয়েদের ক্ষেত্রে ইউটিআই সমস্যা, পিসিওডি তো আসে, কিন্তু ওগুলো তো রাখি না, ওগুলো তো সম্ভব না, কিন্তু সিমটম দেখে আমি কিছু ম্যানেজমেন্ট করার চেষ্টা করি। যেমন ধরুন ওয়েট যদি খুব গেন হয়, ওয়েট রিডাকশন করার কথা বলি, বা স্ট্রেস ম্যানেজমেন্টের কথা বলি, ডায়েট কন্ট্রোলের কথা বলি, অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জ। কারণ এটা বেশিরভাগটা কিন্তু লাইফস্টাইল, এখন ফাস্ট ফুড খুব ক্ষতি করছে। ওই তো লাইফস্টাইল চেঞ্জ না করলে পিসিওডি হবেই, 70% দাঁড়িয়ে গেছে একদম।
আর এই বয়ঃসন্ধিকালে কোনো পেশেন্ট আপনার কাছে আসে কোনো চিকিৎসার জন্য, কোনো একটা অসুবিধা পড়েছে, এই ধরনের কোনো উদাহরণ যদি দেন। বয়ঃসন্ধিকালে বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু বলছে 10 থেকে 19 বছরের মধ্যে, মানে টিনেজার মানে 13 থেকে 19, শিশু আর কৈশোর, এই শিশু আর প্রাপ্তবয়স্ক এর মাঝামাঝি সময়টাকে বলা যায় যৌবন এবং এর মাঝে, বালকের মাঝে। তো সেই সময়টা শিশুদের মধ্যে সেন্স অফ আইডেন্টিটি খোঁজে, যে আমি কে, কোথা থেকে এলাম, আমার একটা নিজস্ব পরিচয় এইটা, এবং কি করে সে শিশু মনের মধ্যে একটা স্বাধীনচেতা মনোভাব তৈরি হয়, এবং যার ফলে সে নিজের মতামতটাকে জোর করে প্রেজেন্ট করার চেষ্টা করে। এতদিন তো ছিল সে মায়ের আঁচলের তলায়, একদম, হ্যাঁ, তো হুট করে এসে সে নিজে ভালো মন্দ বুঝতে শিখছে, মানে এই জামাটা পরবো, এটা পরবো না, এই সময় আমি খাবো, রেখে দাও খাবার থেকে, এখন খাবো না। হঠাৎ করে মা বাবা বলে কীরকম হলো রে বাবা, এবার মুশকিল। কিন্তু ওরা জানেই না যেটাকে বলে অ্যাডোলেসেন্স, এই পিরিয়ডটাকে ওরা অনেকে ভাবে হয়তো ভূতে পেয়েছে, ওইটাই তো জিনে পেয়েছে। ওরা যায় কালী বাড়ি যাবে, তাবিজ বাড়ি যাবে, তাবিজ নেবে, কালী থানে যাবে, যখন কোথাও কিছু হবে না তখন যাই এখন ম্যাডামের কাছে জিজ্ঞেস করে আসি। তখন একবার আমার কাছে আসে, তখন কি বাবা মাকে ডেকে বলি যে আপনি কখনো বাবা মাকে ডেকে আলাদা করে বলি, কখনো ছেলেকে বাবা মাকে বের করে দিয়ে ছেলের সঙ্গে আলাদা করে কথা বলি। এইভাবে আমি মিটিং ম্যানেজ করার চেষ্টা করি, ওদের সাইকোলজি বোঝার চেষ্টা করি যে কি বলতে চাইছে পুরোটা শুনে নিই। তো এইভাবে মানে ওরা কি মনে করে বলুন তো, যে এটা হয়তো খুব খারাপ সঙ্গদোষে হয়ে গেছে, তবে এই সময়টা সঙ্গদোষটাও একটা ম্যাটার করে। এই সময়টা কি করে, বন্ধুদেরকে খুব বেশি মর্যাদা দেয়, খুব বেশি ওদেরকে প্রায়োরিটি দিয়ে ফেলে, যে বাবা মাকে খুব বেশি মানে না থাকলেই বরং ভালো, যত না বাড়িতে থাকি ততই ভালো, বাইরের জগৎটাকে খুব বেশি রঙিন মনে হয় ওদের চোখে, নিজেরাই শেষ কথা এই বয়সটা। এবং কি এই যে জিনিসটা, তখন এটাকে কি ওরা অশুভ শক্তির একটা দৃষ্টি বলে ভাবছে, হ্যাঁ, কিন্তু তখন আমি ওদেরকে বোঝাই যে না, এটাই স্বাভাবিক, এটা না হওয়াটাই অস্বাভাবিক, একদম, হ্যাঁ। তখন বলি যে সব সময় যে ওর সাইকোলজিটাও তো বুঝতে হবে, ও কি চাইছে, ও কি বলতে চাইছে। তো এইভাবে ওদেরকে যে হরমোন নিঃসরণের ফলে একটা হরমোন চেঞ্জ হয় সেই সময়টা, হ্যাঁ নিঃসরণটা থেকে চেঞ্জ হয়, হ্যাঁ, সেই সময়। তো এই কারণে এটা হয়, কিন্তু এটা মানুষ অনেকে বুঝতে পারে, হ্যাঁ। সেই জন্য বলি ওর যে বক্তব্যটা সেটা রেসপেক্টফুলি দেখবো, বাবা মাকে বলি যে রেসপেক্টফুলি দেখতে হবে, একটা আস্থার সম্পর্ক তৈরি করতে হবে, বাবা মাকে আস্থার সম্পর্ক, বন্ধু হয়ে যেতে হবে, একদমই তাই। এটা বাবা মাকে আমার প্রথম বক্তব্য থাকে, যে বাবা মার সঙ্গে যে আপনাকে একটা আস্থার সম্পর্ক, মানে ও এমন কিছু আপনাকে বলতে কিন্তু ভয় পাবে না, জানে যে ওটা আমার একদম নিশ্চিত আশ্রয়, আমি অন্যায় করেছি কিন্তু আমি তবু বলবো, ওটা বলতে হবে, এটা বাবা মাকে বলছে, অন্য কাউকে নয়। একটা নিশ্চিত আশ্রয় তৈরি করতে হবে। এটা যখনই তৈরি করবেন তখনই দেখবেন বাইরের বন্ধু বান্ধব কমিয়ে বরং ও ভালো মন্দ বুঝতেছে। আর আমি যে জায়গায় চিকিৎসাটা করি, সত্যি কথা বলতে কি, সেটা মাদকাসক্ত এলাকা, সেখানে আর একটু আমার সমস্যা হয় যে ওই বয়সের ছেলেরা কিন্তু মাদকে ঢুকে যায় একদম, কারণ তার বাবাকে তারা দেখছে, তার দাদুকে সে দেখেছে, সেই অবস্থা মারা গেছে দাদু, বাবা ভুগছে, এইটা দেখতে দেখতে ওইটা কি জিনিস, ওটা মায়ের সঙ্গে তো দিনরাত অশান্তি হয়, ওটা নিয়ে তাহলে ওটাকে একটু খেয়ে দেখা যায়। আর এটা আসে ওই বয়সে, একদম অজানাকে জানার ইচ্ছা, আর অদেখা দেখে দেখার ইচ্ছা প্রবল হয়ে ওঠে, প্রকট হয়ে ওঠে, অচেনাকে চেনার ইচ্ছা, হ্যাঁ, সেটা থাকে। আচ্ছা, আপনাদের স্কুলের ক্ষেত্রে ডাক পড়ে, বিভিন্ন স্কুল তো আপনাদের নিশ্চয়ই কোনো সময়, হ্যাঁ, বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে আমাদেরকে ডাক তো পড়ে বিভিন্ন স্কুলে, এবং খেলাধুলা যখন হয় স্কুলে, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই সময় প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের তো যেতে হয়, কিছু ক্যাম্পিং ব্যবস্থা করে সেখানে যেতে হয়। আর ব্যক্তিগতভাবেও যেমন ধরুন 11 ফেব্রুয়ারি বিজ্ঞানে নারী ও মহিলা বিজ্ঞান দিবস পালিত হলো। কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, রাষ্ট্রপতি, হ্যাঁ, ডক্টর সুভাষচন্দ্র দত্ত বাবু, উনি আমার ভীষণ মানে শ্রদ্ধাভাজন। তো উনি আমাকে ইনভাইট করেছিলেন যে মেয়েদেরকে কিছু বলার জন্য, যাতে মেয়েরা অনেক কাজ করছেন। সুভাষবাবু মেয়েদের জন্য অনেক কাজ করছেন, সুভাষবাবু অতুলনীয় সব দিকে, ওদের চাকরির জন্য চেষ্টা করছেন কিভাবে কর্মমুখী করা যায় ভবিষ্যতে, এবং তিনি তাদের পড়াশোনায় ওই ফার্স্ট লার্নার, তাদের কি করে তুলে আনা যায়, এবং তাদের ইনোভেটিভ যে আইডিয়া সেটা কি করে আরো বেশি করে এনকারেজ করা যায়,
খুব তিনি চেষ্টা করছেন এবং বিভিন্ন প্রকল্প আমি সেটা কাজকর্মের মাধ্যমে। বলছিলাম স্যারকে যে কার্জন ঘাটে ম্যান্ডেলা পার্কে দেখছি আপনি পথ শিশুদের নিয়ে কথা বলছেন, একটু কিছুদিন পরে দেখছি আপনি সংস্কৃত লোকমঞ্চে আপনি পথ কুকুরদের নিয়ে, মানে পথ পশু যেগুলো তাদেরকে নিয়ে কথা বলছেন, কখনো দেখছি আপনি বাল্যবিবাহ নিয়ে কথা বলছেন, আপনি একের মধ্যে অনেক, মানে এখানে এসেও তিনি বলে গেছেন, হ্যাঁ আচ্ছা। খুব অনেক সময় ইয়ে করে দিয়েছেন। তো যাই হোক, এটা আপনারা তাহলে স্কুলে এইভাবে যান আপনারা, হ্যাঁ। আর আপনার এলাকা ছাড়া আরও কোনো প্রত্যন্ত এলাকায় গিয়ে আপনাদের কাজ করতে হয়? আমি যে নিজের এলাকা সেটা ছাড়াও যে অন্য কোনো এলাকা তো সেটা তো প্রতিনিয়ত লেগেই আছে আমাদের। আমি একটা হয়তো সরকার থেকে বললো কোনো ইয়ে হ্যাঁ, থেকে সেটা তো করতেই যেতে হয়। হবে। হ্যাঁ, আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি, রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন। সেখানে অনেক অভিজ্ঞ গ্রামীণ চিকিৎসকরা রয়েছেন, চন্দন যশবাবু, ওয়াজেদ বাবু, ডক্টর NH মণ্ডল স্যার, ডক্টর বাবু ডাক্তারবাবু, ডক্টর NH হক, মানে এরকম অনেক অভিজ্ঞ, বিষ্ণুদা, কাজলদা, হ্যাঁ, তো নাজমুলদা আর শরীফুলদা, বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকেরা এখানে আছেন। তো আমাদের একটা 400 জনের একটা সংগঠন এটা। তো মাঝে মধ্যেই বিভিন্ন ক্লাবে ডাক পড়ে, বিভিন্ন স্কুলে ডাক পড়ে, ক্যাম্পের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা, ফ্রিতে ওষুধের ব্যবস্থাও আমরা করে থাকি। হ্যাঁ, এবং আমাদেরকে সম্পূর্ণভাবে, আমরা যারা বয়সে জুনিয়র বা প্রফেশনাল দিক থেকে জুনিয়র, তাদেরকে সম্পূর্ণভাবে গাইড করেন বিশিষ্ট 3 জন চিকিৎসক। সেটা হলেন চন্দন যশবাবু, বাবু ডাক্তারবাবু এবং আমাদের ডক্টর NH মণ্ডল স্যার, এবং আমাদের যিনি সংগঠনের যিনি সেক্রেটারি সাহেব তিনি ডক্টর ওয়াজেদ আলী। ভীষণ ভালো মানুষ এবং ভীষণ মানে কর্মনিষ্ঠ, ভীষণ কর্মজীবী মানুষ, এত পরিশ্রমী মানুষ ভাবা যায় না। আচ্ছা, এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা বিশেষ করে পালিয়ে যাচ্ছে, গিয়ে বিয়ে থা করছে, যেগুলো 18 হয়নি, কিছু করার নেই, হ্যাঁ এক্ষেত্রে তো তারা বোঝে কম, হ্যাঁ 18 হয়ে গেলে একটা ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু হ্যাঁ তাদের হয়তো একটা অনুষ্ঠান করে বিয়ে দিল, কিন্তু এই অবস্থার মধ্যে নিশ্চয়ই চাইছে না যারা গার্জেন, হ্যাঁ তারা ভাববে যে এরকম এটা ক্ষতিকর। তো এরকম ঘটনা ঘটছে, হ্যাঁ। তো এরকম কিছু সমস্যা আপনাদের কাছে সম্মুখীন আপনারা হয়েছেন নাকি? এরকম সমস্যা বলতে আমরা ধরুন হয়তো আপনাদেরকে বলেছে আলাদা, হ্যাঁ না, ছেলে বা মেয়ে, ব্যক্তিগতভাবে মেয়েটি এলো আমার কাছে, দিদি এরকম আমার রাত্রে ঘুম হচ্ছে না, আমি বুঝে নিলাম যে এই সময়, তো তাকে আলাদা করে জিজ্ঞেস করলাম কি সমস্যা হচ্ছে বলো, তুমি কি কোনো জায়গায় কোনো রিলেশনের সঙ্গে, হ্যাঁ রিলেশনের সঙ্গে যুক্ত আছো, কি হয়েছে বলো। দিয়ে তখন ও বললো পুরো ব্যাপারটা, তখন যে আমি এরকম একটা ছেলের সঙ্গে যুক্ত আছি। আমি তুমি শিওর জানো? কারণ বিয়ে কখনো ইমোশন দিয়ে হয় না, একটা কেমিস্ট্রি কাজ করে, সেই কেমিস্ট্রিটাকে বুঝতে হবে বাবু তোমাকে, একদম। তো সেটাকে ওকে বোঝালাম, ও চুপচাপ শোনে, মন দিয়ে শোনে, তো সম্মান দেয়। তো শোনার পর বললো যে না, যাক একটা হাতের কাজ করে, তো ঠিক আছে, তুমি যদি ভালো মনে করো, তোমাকে আমি প্রেশার ক্রিয়েট করে লাভ নেই, কিন্তু তোমার কি 18 বছর হয়েছে? তখন বললো না, তাহলে কি আমি 1 বছর ওয়েট করবো? আমি যে 1 বছর ওয়েট করার কথা নয়, সেটা তুমি ভালো করে বুঝবে, ফিজিক্যালি আর মেন্টালি গ্রোথ না হলে কখনো বিয়ে করবো না। একটা জিনিস দেখুন, আমার MA পাশ করার পর বিয়ে হয়েছে, 23 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। তো আমার যে ভালো মন্দটা, হ্যাঁ আমি ধরুন 10টার সময় খুব ভালো একটা ধরুন কাজু কিশমিশ আমন্ড একটা 1 গ্লাস দুধের সঙ্গে খেতাম বাপরে। তো সেইটা যখন আমি আর একটা ইয়েতে পরিবেশে গেলাম, সেটা কিন্তু আমি চাইতে পারিনি, কিন্তু আমাকে কিন্তু কেউ নিষেধও করেনি, কেউ আমার চাইলেও কেউ বকবে না, মারবে না, কিন্তু আমি বলতে পারিনি, কারণ এইভাবেই আমাদের সমাজ তৈরি হয়েছে। তাহলে আমি 23 বছর বয়সে যে জিনিসটা সম্বন্ধে আমি আমার লাইফে আমি করতে এনকারেজ মানে একদম করতে পারছি না, তাহলে 18 বছর 19 বছর বয়সে সে কি করে এনশিওর করবে? একদম। আমি নিজে তো ওই 23 বছর বয়সে এনশিওর করতে পারছি না, প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, তাহলে ওই 18 বছর বয়সে যে HSC দিল না, সে কি করে সেখানে এনশিওর করবে? তাকে যখন এইভাবে বোঝায়, কিছুটা বোঝে, কিছুটা লাভ হয়। আর একটা কথা, আমাদের জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মাননীয় বিশ্বনাথ রায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা বিভিন্ন গ্রামীণ চিকিৎসকেরা তো এই রকম ধরনের কাজ আমি বাল্যবিবাহ রোধ করার চেষ্টা করি এবং গণসচেতনতা শিবিরও করে থাকি। এটা কিন্তু পুরোটাই কিন্তু বিশ্বনাথ বাবুর পরামর্শে এবং অনুপ্রেরণায় বলা যায়। বাল্যবিবাহ কি ইদানিং বাড়ছে বলে মনে হচ্ছে? রিপোর্ট কিন্তু তাই বলে যে বাড়ছে ইদানিং, কোভিডের পর থেকে আরো ঘটনাটা বেশি প্রকট হয়ে উঠেছে। সেই একটু মেয়েদের মধ্যে একটু এরকম ধরনের কি বলবো আপনাকে, মানে দুঃসাহসটা একটু বেড়েছে,
দুঃসাহসটা একটু বেড়েছে, যেটা আগে এতটা প্রকট ছিল না। তো ভীষণবাবু ভালো কাজ করছেন। না, এটা নিশ্চয়ই তাহলে এই বাল্যবিবাহ যে এরকম একটু বেড়েছে, এই ব্যাপারে আপনাদের কাছে কোনো কেউ পরামর্শ নিচ্ছে না কিছু, কি করা যায়? এটা তার অভিভাবকরা নিশ্চয়ই যাচ্ছে, হ্যাঁ, যে কোনো দুর্ঘটনা ঘটে গেলে বা তা ঘটার আগে। দেখুন, আমি যে প্রত্যন্ত এলাকায় কাজ করি, সেখানে যদি দুর্ঘটনা ঘটে যায় তারা সহজে কিন্তু সেটাকে প্রকাশ করে নিয়ে না। এসে প্রকাশ করতে চায় না, বা কখনো চায় না যে মেয়েটাকে নিয়ে তাহলে দুবার বিয়ে হয়ে গেলে সেটা সেকেন্ড বার বিয়ে দিতে প্রচণ্ড সমস্যায় পড়ে যেতে হবে। সেটা কিন্তু ওরা চট করে হয় না, ঠিক আছে হয়ে গেছে মেনে নিই, ও ঠিক আছে 1 বছর পর বড় হয়ে যাবে, এরকম ব্যাপার। আর কোনো কোনো ফ্যামিলিতে যেটা হচ্ছে একদম মানে নিম্নবিত্ত ফ্যামিলিতে যেটা বলা চলে দিন আনে দিন খায়, এটা কিন্তু লুকিয়ে চুরি দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে না আমরা ওকে প্রেসার ক্রিয়েট করছি, আমাদেরকে নেগেটিভ ভাবছে। যে এরা এলে আমাদের বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এইরকম ব্যাপার যে আমরা যে কোনো ওদের উপকার করতে যাচ্ছি সেটা নয়, বরং আমাদেরকে শত্রু ভেবে নিচ্ছে। শত্রু ভেবে নিচ্ছে, কিন্তু ওরা ভুল করছে। চরম ওদের ভুল ভালোর করছে। জন্য কেউ যাচ্ছে, কিন্তু ওরা ভাবছে এরা শত্রু। এই তো 1 বছরের মধ্যে বাচ্চা হয়ে যাচ্ছে, তারপরে সেই মহিলাটি নিয়ে আসছে, তখন দেখা যাচ্ছে অ্যানিমিয়া পেশেন্ট, একদম রক্তাল্পতা, একদম শিওর কনফার্ম, আমি ব্লাড টেস্ট করার দরকার পড়ে না, আমার চোখ দেখেই বলে দেয় যে একদম 7 কি 6 রক্তের মধ্যে রয়েছে। এর থেকে কি উপায় কি বেরিয়ে আসার, যদি কিছু বলেন? তো এর থেকে উপায় বলতে বিভিন্ন স্কুল কলেজ তো প্রচুর কাজ করছে, স্কুলগুলো বিশেষ করে ভীষণভাবে ভালো কাজ করছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তো বলেছেন এবং যেটা আমাদের কন্যাশ্রী প্রকল্প, এতেও লাভ হয়েছে, কিন্তু কন্যাশ্রীটা পেয়েই বিয়ে করব, এই একটা ব্যাপার থেকে গেছে। কন্যাশ্রীটা দিচ্ছে পড়াশোনার জন্য, হ্যাঁ, কিন্তু কন্যাশ্রীটা হয়ে গেলে বিয়ে, ওটা কন্যাশ্রীটা এখন ওরা সেই বিয়ের ওই একটা টাকার জন্য ওটা শুধুমাত্র ওয়েট করছে। কন্যাশ্রীটা হয়ে হয়ে গেলে গেলে টাকা তো আর কেড়ে নিতে পারবে না, তারপর বিয়ে, এই একটা প্রবণতা খুব বেড়েছে। কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, আমি হাটগোবিন্দ কলেজে অধ্যাপনা করার সময় একটা খুব ভালো উদাহরণ দেখেছিলাম। একটা মেয়ে, সে কন্যাশ্রীর টাকা পেয়েছে, কলেজে পড়তে পেলো, হ্যাঁ, তো পাওয়ার সময় সে কিন্তু সেই টাকাটা নিয়ে একটা বিউটি পার্লার করলো। তো অনেকে হই হই করে উঠলো, কিন্তু আমি চিন্তা করলাম না, নিশ্চয়ই ভুল করেনি, ঠিক করেছে। তখন ওকে ডাকলাম আমি, আমাদের এখানে পত্রিকার থেকে একটি দৈনিক কলকাতা পত্রিকাতে আমাকে বললো ওটা ভালো করে নাও খবরটা করতে হবে। তখন আমি প্রিন্সিপালকে করে ওর নম্বরটা নিলাম। সেদিনও আসেনি কলেজে, কিন্তু হয়তো দেখছি ওর হয়ে সব পোস্টার মারছে চারদিকে, যে ও খুব থ্যাঙ্কস দিচ্ছে ওকে। কিন্তু এখানে সাধারণ লোকরা বলছে, ওর বন্ধুবান্ধব যারা, হ্যাঁ, লেখাপড়া অতটা সচেতন নয়, গ্রামীণ বন্ধুবান্ধব, তারা বলছে এ বাবা দেখো, হ্যাঁ, টাকা পেলো, সব টাকাটা যে নিজের কাজে লাগিয়ে দিল, ব্যবসা করলো। তখন ওকে জিজ্ঞেস করলো, ও বলছে যে আমার বাবা একজন নেশাগ্রস্ত মানুষ, টাকা পেলেই খরচ করে দেয়, কাজে বাবাকে দিয়ে লাভ নেই। বাবাকে আমি টাকাটা পাওয়ার পরে বলেছি তুমি আমাকে একটা ঘর দাও কোনো রকম, কারণ পড়ার খরচ তার বাবা দিতে পারছে না। একদম, ও পড়ার খরচ জোগাবে কী করে? পার্লারটা করলো, বলছে আমি রাতে সন্ধ্যের পরেও চালাবো, ছুটির দিন পুরো চালাবো, আর এমনি দিন সকাল 10টা 11টার মধ্যে চালিয়ে তারপর কলেজ আসবো। এটাই তো হওয়া উচিত। এটা খুব ভালো। আমি তখন এটা ডিআইকে বলেছিলাম, সর্বশিক্ষা মিশনকে বলেছিলাম, ডিআই বলছে ওকে রোল মডেল করো। একদমই তাই। বলছে ও যে কন্যাশ্রী কতটুকু টাকা, ওই টাকা তো হয় না কিছু, ওই টাকাটা দিয়ে একটা সোর্স অফ ইনকাম পার্মানেন্ট করে তারপর পড়াশোনাটা একদম পুরোপুরি সেটেল করলো। এটা খুব বড় কাজ, সমাজে একটা উদাহরণ হওয়া খুব বড় কাজ। একদম। তো ওইটা করে ইনকাম, সে পথটা প্রশস্ত করে ইনকামের, সে নিজের লেখাপড়া উচ্চশিক্ষার জন্য তৈরি থাকছে এবং উচ্চশিক্ষার পথও প্রশস্ত করছে। খুব ভালো কাজ করেছিল। তো এইভাবে যাক, আমরা আপনার কাছে অনেক কিছু শুনলাম, হ্যাঁ, গ্রামীণ চিকিৎসা সম্পর্কে বিভিন্ন সমস্যা, বয়স সন্ধিকরণের সমস্যা মেয়েদের, হ্যাঁ, তো এই যে আজকে বয়স্ক মেয়েদের সমস্যা, গ্রামীণ ছাত্রছাত্রীদের সমস্যা, হ্যাঁ, বিশেষ করে ছাত্রীদের সমস্যা। আপনি যেহেতু প্রত্যন্ত এলাকায় গ্রামীণ চিকিৎসার সঙ্গে যুক্ত ওতপ্রোতভাবে, তো আপনার কাছে, আপনি একজন বাচিক শিল্পীও, হ্যাঁ, আমি শুনেছি। তো একটি সময় খুব কম আমাদের, কয়েকটি লাইন আপনার কাছে একটু শুনে নেব, হ্যাঁ, বিদায় নেওয়ার আগে। কয়েকটা লাইন। আজকে তো আন্তর্জাতিক নারী দিবস, তাহলে নারীদের সম্মান জানিয়ে একটা ছোট কিছু কবিতা পড়ুন। কামিনী রায় তো বলেছেন, করিতে পারি না কাজ, সদা ভয় সদা রাজ,
সংশয় সংকল্প সদা চলে, পাছে লোকে কিছু বলে, সেই পাছে লোকে কিছু বলে ওইটাকে কিন্তু অতিক্রম করতে হবে। কে কি বললো দেখলে হবে না, এগিয়ে যেতে হবে মেয়েদের। একদমই তাই। বলুন। কবি শুভ দাশগুপ্তের আমি সে মেয়ে, আমি সে মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সে মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বারকান্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট, আমি সে মেয়ে, আমি সে মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোর মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সে মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইন্দারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সে মেয়ে, আমি সে মেয়ে। যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সে মেয়ে, আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে, আমি সে মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আধিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি সে মেয়ে। একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ে নুপুরে বেজে উঠবে রণদুন্ধবে, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মণ্ডলাং বিভূষিতাং বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো। আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সে মেয়ে, হয়তো 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 বা। বাহ, খুব সুন্দর। আমরা শুনলাম এতক্ষণ শুভ দাশগুপ্তর আমি সে মেয়ে কবিতা আজকে আন্তর্জাতিক নারী দিবসে অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা মলিদির কাছ থেকে এতক্ষণ চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে ছাত্রছাত্রীদের কীভাবে উপকৃত তিনি করছেন, বিশেষ করে গ্রামীণ ছাত্রীদের, গ্রামীণ মহিলাদের, স্কুল ছাত্রী যারা অনেক কিছু বলতে পারে না, অনেক অব্যক্ত বেদনা থেকে যায়, তাদের মনের মধ্যে অনেক অচেনাকে তারা চেনে না, অজানাকে জানে না, জানার ইচ্ছে হয়। তো সেই সব মেয়েদের কাছে তিনি একটা আইকন হিসেবে কাজ করেন। তাদের বিভিন্ন চিন্তা, ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের ব্যথা বেদনা চিন্তা দুশ্চিন্তা সব তিনি দূর করতে এগিয়ে আসেন। এটা অত্যন্ত উল্লেখযোগ্য কাজ। আজকে আন্তর্জাতিক নারী দিবসে তাকে পেয়ে আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। আমি সৈয়দ মুশাররফ আজম মুক্ত আবের পক্ষ থেকে আপনাদের সামনে এতক্ষণ ছিলেন শেখ নুরুন্নিসা মলিদি, তাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, পরে আবার হয়তো পাবো।